কাইন্ডলি বলো যে কারেন্টলি তুমি মানে কোন ইউনিভার্সিটিতে ব্রাঞ্চে আছো, বা একটু ডিটেলসে বলো যে ডাব্লিউবিজি জার্নি তোমার কি ছিল। হ্যাঁ, তো এটা মানে এটা আমার থার্ড টাইম এই চ্যানেলে। সো থ্যাংক ইউ অবশ্যই। আহ, আমি দেবত্র ব্যানার্জি। এটা আমি যাদবপুরের কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট। আমার এখন ফাইনাল ইয়ার চলছে। আর আমার যতটা মনে পড়ছে, আমি ফার্স্ট যেটা তোমার চ্যানেলে ছিল তখন বোধহয় আমি সেকেন্ড ইয়ারে ছিলাম। তো হ্যাঁ, দেখতে ঠিক দেখতে দু কথা। বছরও কেটে গেছে। ঠিক, ঠিক, ঠিক। অনেক কিছু হয়েছে। তো সেটাই আর কি। এখন আস্তে আস্তে ওই ডাব্লিউবিজেই স্মৃতি আস্তে আস্তে হ্যাঁ, মানে দুর্বল কিছুটা হয়ে যাচ্ছে, হ্যাঁ, যে কি কি অনেক হয়েছিল দিন না হয়েছে হয়েছিল, তো। হ্যাঁ। তো তোমাদের টাইমে আরো ডাব্লিউবিজি যা হ্যাঁ, কোশ্চেন ছিল, আ সেই কোশ্চেনের লেভেল আর এখনের কোশ্চেনের লেভেলের মধ্যে কতটা ডিফারেন্স দেখতে পাচ্ছ? আমি এখন প্রেজেন্ট কোশ্চেন তো খুব বেশি দেখিনি, তবে আমি আমার পরের বছরের কোশ্চেনটা দেখেছিলাম। পরের বছরের কোশ্চেনে আমার খুব একটা যে ডিফারেন্স লেগেছে তা নয়, একই। ডাব্লিউবিজেই তে সবসময় ইজি কোশ্চেন করতো, ইজি টু মডারেট। মানে মডারেটটাও একদম মানে ইজি আর মিডিয়াম, এটা তোমার র‍্যাংক কত ওই ছিল জিনিসটা। দেবত্র? আমার ডাব্লিউবিজেই হ্যাঁ, আমার ডাব্লিউবিজেই তে র্যাঙ্ক ছিল 154। 154 হ্যাঁ। জিএমআর তো? জিএমআর হুম। 154। আচ্ছা, তোমার এটা ছাড়া জেইই মেইনস বা জেইই অ্যাডভান্স বা অন্য কোনো এক্সাম? মানে যেদিকে হয়তো হ্যাঁ, আমি টার্গেট ছিল? মেন্সও দিয়েছিলাম, অ্যাডভান্সও দিয়েছিলাম। আমি আমার মেন্সে ফার্স্ট, মেন্সের তো আমাদের বারে দুটো হয়েছিল। হুম, হুম, ফার্স্ট হুম। যেটা হয়েছিল ওতে আমার 99.4 না এরকম সামথিং পার্সেন্টাইল ছিল, আমার মনে নেই এক্স্যাক্টলি। আমার ছিল এআইআর ছিল কত, 6000 সামথিং, ওকে, 6040 বা এরকম কিছু। ওকে। আর তারপরে অ্যাডভান্স, অ্যাডভান্স তো একটাই হয়, অ্যাডভান্স আমাদের একটাই হয়েছিল। অ্যাডভান্সে আমার র্যাঙ্ক ছিল কত বলেছিলাম তোমাকে, 3848 র্যাঙ্ক 3848, ছিল। 4000 এর মধ্যে এটুকু আমার মনে ছিল, হ্যাঁ। হুম, হুম, হুম। 4000 এর মধ্যে। তো জেইই অ্যাডভান্স দিয়ে কোন কোন ইনস্টিটিউট পেয়েছিলে? আমি যেই অ্যাডভান্সড এর আমার ব্যাপারটা ছিল যে আমার তার আগেই আর কি এই যাদবপুরে সিএসই নয়, আমি ফার্স্টে যাদবপুরে ইলেকট্রনিক্স পেয়েছিলাম। তো সেটা আমার কনফার্ম ছিল। তো আমি আইআইটির কাউন্সেলিং এই সেরকম ভাবে বসিনি, কারণ আইআইটির কাউন্সেলিং এ আবার বসা তখন একটা স্টেবল হয়ে গেছি। তো আমার যেটা আইআইটি তে হতো আর কি আগের বছরগুলো স্ট্যাটিস্টিক্স, ওই বছরেরও আমার হতো। আমার খড়গপুর আইআইটি তে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল এর নিচে যা কিছু। খড়গপুর আইআইটি যে একটা খড়গপুর আইআইটির আছে ডুয়াল, মানে সরি, ডুয়াল ডুয়াল ডিগ্রি, ডিগ্রি যেটা। ডুয়াল ডিগ্রি, হ্যাঁ। হ্যাঁ, বিটেক এমটেক একসাথে, ওই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আমার ওটা হতো। এইগুলোই হতো, তার উপরে বেশি কিছু হতো না। তো নিচের দিককার আইআইটি গুলোতে হতো অনেক কিছুই। হোয়াটএভার। তো ডাব্লিউবিজিই তো হ্যাঁ, তুমি ডাব্লিউবিজিই দিয়েছো, এইচএসেও ডিসেন্ট মার্কস ছিল, আই থিঙ্ক 480 আউট অফ 500। তো আমাকে হুম। একটা ব্যাপার বলো যে ক্লাস এইচএস এর মানে এইচএস এর বা ক্লাস 11 12 এর যে প্রিপারেশন, সেটা কতটাই ডাব্লিউবিজিই বা জেইই মেইনস বা জেইই অ্যাডভান্সের জন্য কতটা কার্যকরী? মানে যদি কেউ দেখো, ব্যাপারটা যেটা হচ্ছে যে যদি কেউ জন্য পড়তে চায়, যে মানে এই কম্পিটিটিভ পরীক্ষা, হুম, নিট হুম, বলো বা যেই মেন্স বলো, এগুলোর জন্য পড়তে চাইলে, আমি যেরকম যেই মেন্স এর স্টুডেন্ট ছিলাম, আমি সবসময় আমার আমি ডাক্তারিতে যেতাম না, আমার সবসময় ছিল। এবার আমাকে আমার শুরুর আগে, আমার মানে 11 12 শুরুর আগে আমাকে অনেকে বলেছিল যে তুই নেই, কি সাবজেক্টটার নাম, কম্পিউটার অ্যাপ্লিকেশন, 11 12। আমি তখন অতটা সরগর ছিলাম না কম্পিউটারের ব্যাপারে। তো আমি বলে দিলাম যে না, আমি আমি বায়োলজি নেবো, আমি বায়োলজিতে বেশি ফ্লুয়েন্ট, বায়োলজিতে ডিসেন্ট মার্কসও আছে আমার মাধ্যমিকে, আমি বায়োলজি নেবো। তো সেটা কথা নয় যে তুমি যদি যেই মেন্স পড়তে চাও তো তুমি বায়োলজি নিতে পারবে না, বা তুমি যদি নিট পড়তে চাও তো তুমি ম্যাথমেটিক্স। নিটে তো ম্যাথমেটিক্স অ্যাবসলিউটলি লাগবে। হুম। যেই মেন্সে বায়োলজি না নিলেও চলে, নিলেও হয়। তো আমি নিয়ে পড়েছিলাম। এবার দুটো খুব আলাদাও নয়, দুটো খুব ইন্টার রিলেটেডও নয়, কারণ এইচএস পুরোপুরি হচ্ছে গিয়ে ডেসক্রিপটিভ। মানে এমসিকিউ আছে, এমসিকিউ গুলোর লেভেল যদি কেউ যেই মেন্স বা নিটের জন্য পড়ে, এমসিকিউ লেভেল খুব হালকা ফুলকা, এমসিকিউ নেমে যাবে। এখনকার ব্যাপার তো অন্য, এই সেমিস্টার সিস্টেম করে দিয়েছে, অত আমি জানি না কি ব্যাপার কি হয় ওতে। কারেন্টলি পুরো মানে আমার স্ট্রাকচারটাই চেঞ্জ করে দিয়েছে, এমসিকিউ হ্যাঁ, বেসড এখন পুরো ফার্স্টে। স্ট্রাকচারই চেঞ্জ করে দিয়েছে, যে ফার্স্ট সেমিস্টারে শুধু বোধহয় এমসিকিউ হুম, হুম, এসিকিউ হুম, এইসব হুম। থাকবে। পরের সেমিস্টারটায় বড় কোশ্চেন থাকবে, আমার অত জানি না আমি। তো আর বড় কোশ্চেনের ব্যাপার হচ্ছে যে সায়েন্সের এটাই মজা, যে তুমি যদি জানো পিছনের কিভাবে ওয়ার্ক করে জিনিসটা, তুমি একটা কিছু দাঁড় করিয়ে আসতে পারবে ওখান থেকে। আর যেটা সেটা হচ্ছে এইচএস এর 1 মাস আগে থেকে ভালো করে কোশ্চেন পেপার সলভ করতে হবে। মানে খুব বেশি না হলেও কোশ্চেন লেখা প্র্যাকটিস থাকতে হবে। কারণ আমাদের এই জয়েন্ট এরিয়াতে কি আমরা সব ছোট ছোট কোশ্চেন, মানে ছোট ছোট মানে জাস্ট ডেটাটা লিখলাম যে এম এই সি এই ই এই, এবার দিয়ে একটা কিছু বার করে দিলাম এক লাইন লিখে। আমাদের মানে
আম আমি যেভাবে ইয়ে করেছি যে আমার মানে পেজ চাইতে খুব আমাকে একজন স্যার বলেছিল যে পেজ দেয় না ওরা। যাই হোক তো হ্যাঁ, হ্যাঁ, সেটা হ্যাঁ। তো অন্য ব্যাপার। কিন্তু আমি ওই আরকি আমি মানে একটা পেজে ৫০ টা অঙ্ক আঁটিয়ে দিতাম। আমি আমার হাতের লেখাও ছোট, ছোট আমি ওরকম খোপ করে তো ওই জিনিসটা লেখার অভ্যাস বড়, বড় ডেসক্রিপটিভ তাতে আবার আমরা মানে যেই মেইনস এইসবের প্রিপারেশন নিতে হয় ইংলিশে আর ওতে লিখতে হয় বাংলায়। আমি ওয়েস্ট বাংলা। বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট আচ্ছা, ছিলাম। হুম। ওতে লিখতে হয় পুরো বাংলায়। তো ওইটাই লেখার প্র্যাকটিসটা রাখতে হয়। বাকি সব হয়ে যায়। বাকি সব ফাইন হয়ে যায়। মানে যেটা মেইন ব্যাপার আমি সবসময় বলি সেটা হচ্ছে পড়াশোনা করতে হয়। এই জিনিসটায় সেটাই। যেকোনো কিছু এটাই তো বাইপাস করছে 11-12 আজকাল এ ম্যাক্সিমাম স্টুডেন্ট আই থিংক মোস্টলি তারা মানে আমি জানি না এটা কতটা ঠিক মানে ম্যাক্সিমাম স্টুডেন্টের আজকে মাইন্ডসেট হচ্ছে যে এত মানে ওভার মানে ফ্লো অফ কন্টেন্ট হয়ে গেছে বা সেটা অনলাইন হোক অফলাইন হোক এত অপশনস হুম, চলে এসছে যে যেটা তার কাছে ইজিলি অ্যাভেলেবেল সেটাকে সে বাইপাস করে পর সেটার দিকে যাচ্ছে যে যেখানে ট্রেন্ড যাচ্ছে তো এটার কারণে হচ্ছেটা কি প্রতি বছরই তুমি দেখো মানে সিচুয়েশন কিন্তু লাইক চেঞ্জ হচ্ছে প্রতি বছরই আগের বারও আমরা দেখলাম ডাব্লিউবিজিতে রেজাল্ট প্রচুর ডিলে গেছে মানে সেপ্টেম্বর অগস্টে প্রায় রেজাল্ট আউট হয়েছে যেই মেন্স দিয়েও হয়তো যাদের পাওয়ার ছিল তারা লাস্ট অব্দি ওয়েট করে গেছে যে না ডাব্লিউবিজি দিয়ে যদি আমি বেঙ্গলে কিছু পেয়ে যাই বা বাড়ির সামনে কিছু পাই লাস্ট দেখা গেলো ডাব্লিউবিজি ওবিসির জন্য রেজাল্টই আউট করেনি তো এরকম কিন্তু মাঝখানে না এইটা কি জিনিসটা এটা তোমাকে আমি একটা কথা বলি। এইটা ব্যাপারটা হচ্ছে যে আমাদের বারে WBJE কাউন্সেলিং অনেক আগে হয়েছিল। এইসব হুম যেই মেইন ফেন সবের আগে হয়েছিল। হ্যাঁ সবার আগে হয়েছিল এবার ঠিক ঠিক কথা হুম আমাদের ব্যাচের ব্যাপারটা হচ্ছে যে আমাদের ব্যাচের মানে প্রচুর ছেলেপেলে আমাদের ব্যাচের স্ট্রেংথ প্রায় ৮০-৮৫ এরকম সামথিং ছিল। আমার আর এক্সাক্ট মনে নেই। প্রচুর ছেলেপেলে এরকম নাম উইথড্র করেনি কলেজ থেকে। ওরা যাদবপুরেও ভর্তি আছে। আবার ওরা হায়ার ইয়েতেও চলে গেছে। এবার কি হয়েছে ওই জায়গাগুলো তো ভ্যাকেন্ট হয়নি না? ওই জায়গাগুলো সিটগুলো ভর্তি ব্লক ওদের হয়ে নামে গেছে থেকে গেছে। সিট গুলো ব্লক হয়ে গেছে। ওরা কেউ বারবার বলে যে নাম তুলে নাও। ওরা নাম তোলেনি। এবার ফলত কি হয়েছে পরের স্টুডেন্ট গুলো যারা ওতে পেতে পারতো আমিও তো মানে আমাদের যে ডিসেন্ট্রালাইজড হয় যেটা ডিসি কলেজে হ্যাঁ গিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই আমিও তো কম্পিউটার সায়েন্স ডিসেন্ট্রালাইজড এ পেয়েছিলাম। আমি তো ফার্স্ট এ পাইনি। আমার ইলেকট্রনিক্স ছিল। আচ্ছা তো ওই ডিসেন্ট্রালাইজড এ মানে ওই জায়গাগুলো যদি ওরা ছেড়ে দিত ডিসেন্ট্রালাইজড বা ওই যে কি বলে ওই কাউন্সেলিং গুলোকে মপ আপ মপ আপ মপ না? আপ মপ আপ হ্যাঁ, ওই কাউন্সেলিং গুলোতে কিছু একটাতে হয়ে যেতে পারতো। আরো পরের অনেক অনেক আমাদের সিএসই তে প্রচুর, প্রচুর মানে এরকম ইয়ে। সব ভালো, ভালো আইআইটি তে চলে গেছে, আইএসআই এ চলে গেছে এরকম অনেক আছে। তো সেই কারণে যাদবপুর মানে এটা যেটা আমি শুনেছিলাম যে সেই কারণেই যাদবপুর যতটা সম্ভব এই কাউন্সেলিং টাকে ডিলে করার চেষ্টা করছে। আচ্ছা। হ্যাঁ, মানে এটা একটা ঠিক কথাই বলেছো। মানে একদিক দিয়ে কোথাও না কোথাও সিচুয়েশনটা অ্যাডভান্টেজিয়াস। এবার স্টুডেন্টের এন্ড দিয়ে ওটা ডিসঅ্যাডভান্টেজিয়াস হতেই পারে। মানে যারা একদম টপ মোস্ট স্টুডেন্ট মানে যে হয়তো দেখছে যে আমি একদিকে আইআইটিও পাচ্ছি, ডাব্লিউবিজিও পাচ্ছি। সে অলওয়েজ এটা চায় যে হ্যাঁ, আমি এমন একটা সিচুয়েশনে পড়ি যেন আমার কাছে অপশন থাকে চুজ করার। এবার সেখানে কি হয় না এবার ব্যাপারটা হচ্ছে যে ওইখানেই এই ধর্ম সংকট খুব খারাপ জিনিস। ওইখানে তোমাকে মানে ফার্মলি ভাবতে হবে যে আমি কোথায় যাবো কি? আমি হ্যাঁ, যেরকম যাদবপুরে পাচ্ছি কম্পিউটার সায়েন্স আমি যাদবপুরেই যাবো। ভেবেই নিয়েছিলাম যে অনেক রকম রেস্ট্রিকশনস কম এখানে আমাকে হোস্টেলে থাকতে হবে না। অনেক ব্যাপার-স্যাপারের জন্য যাদবপুরেই যাবো। প্লেসমেন্টও তখন ভালো ছিল। এখনো আছে। ঠিক, ঠিক। এইসব কারণে আমি যাদবপুরে দেবব্র গেছিলাম। নেক্সট হুম। থিং উড বি কি সিএসই তে মোটামুটি যেহেতু তোমাদের টাইম থেকেই মানে হাইয়েস্ট র‍্যাংক কতদূর অব্দি দেখেছো? মানে যারা জেইইউতে রয়ে গেছে। মানে আমি বলতে চাইছি কোনো আইআইটি বা এনআইটি না গিয়ে। জিইউতে রয়ে গেছে তাদের মধ্যে। মানে এখন অব্দি দেখেছো বা এক্সপেরিয়েন্স আছে করেছো? অনেক ছেলে আছে ৫০, ৬০, ৭০ এরকম র‍্যাংকের অনেক ছেলে আছে। আমার সাথে খুব ভালো বন্ধুত্ব আছে একটা ছেলের। ওর ওরকম বোধহয় 54 না কত র‍্যাংক ওর। 76, 77 এরকম র‍্যাংকের ছেলেপিলে অনেক আছে। আচ্ছা। আরেকটা কোয়েশ্চেন আমার থাকবে যে এরকম কেউ আছে নাকি যে খুব বেশি ড্রপ দিয়েছে ২ বছর, ৩ বছর বাট ভালো জায়গায় একটা মানে স্ট্যান্ড করছে আজকে। মানে উইথ এ ডিসেন্ট ব্রাঞ্চ হুম। বা কিছু। তো বা সে মানে ড্রপ দিলে কি প্রবলেম হয় এরকম যেহেতু এক্সাম্পল অনেক আছে। আমাদের সাথে একটা ছেলে পড়ে ওর মানে এই ব্যাপারগুলো আসলে আমি ঠিক বেশি করে মানে জানি না বাট ওরা ড্রপারই হন। মোস্ট প্রবাবলি ওরা ড্রপারই। কারণ ওরা অনেক বয়সটা অনেক বড় ওদের। আচ্ছা, একজন আছে বোধহয় ২ বার রি-অ্যাডমিশন এরকম কিছু একটা আছে। আমি জানি না এক্সাক্টলি। তো এরকম আছে ড্রপার আছে। ওকে, ১ বছরের ড্রপার তো অনেক আছে। ওকে। তোমার তো ফ্রেশ ইয়ার ছিল, কোনো ড্রপ নেই তো? না আমার কোনো ড্রপ ছিল তো না। মানে এইচএস কোন স্কুল থেকে পাস আউট? এইচএস আমি তো বহরমপুরের ছেলে মুর্শিদাবাদের। তো আমাদের বহরমপুরেরই একটা স্কুল আছে জেএন একাডেমি বলে। আমি ওখানকার এইচএস পাস আউট। আচ্ছা, এটা পুরোপুরি ওয়েস্ট বেঙ্গল বোর্ড, তাই তো? হুম, তো ডিউরিং বেঙ্গল। এইচএস যা পড়াশোনা সেটা কোথা থেকে করেছো?
ডিউরিং এইচএস যা পড়াশোনা আমি এখানে যেসব টিউশনি পড়ার সেগুলো তো স্যারদের কাছে পড়তাম আর বাকি সেলফ স্টাডি। সেলফ স্টাডি। আচ্ছা, তো সেলফ স্টাডিতে কোন, কোন বই মেইনলি ফলো করতে? যেগুলোতে মনে হয়েছে যে অনেক হেল্প হয়েছে? সেলফ স্টাডিতে মানে মনে হতে পারে যে এই বইগুলো খুব বোরিং। মানে ওই ছায়া প্রকাশনীর এরকম মোটা, মোটা যে বইগুলো, ওগুলো পুরো লাইন বাই লাইন পড়তে হবে না। ওগুলো কনসেপচুয়াল ওভারভিউটা নিয়ে নিলেই জিনিসটা হচ্ছে যে বলছি না এইচএস অতটা ইয়ে না, এইচএস যদি তুমি বুঝে যাও লিখে আসতে পারবে। অঙ্ক দেবে ৪-৫ টা অঙ্কগুলো তো নামিয়ে আসা কোনো ব্যাপার না। ও তো ফর্মুলা ও তো যেকোনো বইয়ে আছে। এবার থিওরি দেবে কিছু থিওরি বই ওই যে ছায়ার বই যেটা বললাম ওটা। তারপরে ম্যাথমেটিক্স আমার যেহেতু খুব ভালো লাগতো আমি এইচএস এর জন্যই ম্যাথমেটিক্স আমি ছায়া, সাঁতরা এসব সব থেকে করতাম। ভালো লাগতো বেশ। এই কেমিস্ট্রি আমি সাঁতরা ফলো করেছিলাম বাট কেমিস্ট্রি ও একটা বই করলেই হবে। কেমিস্ট্রিতে আমার বেশি ন্যাক ছিল বলে আমি এক্সট্রা পড়তাম। দরকার নেই আচ্ছা, কিছু। মানে কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিসের জন্য কি মানে কোথায় ফোকাস করেছিলে? কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিসের জন্য এইচএসএ এর যে বিভিন্ন কোশ্চেন ব্যাংক গুলো হয় না মানে আমি কি করতাম আমি এবিটিএ বা ওই যেগুলো ছিল আই থিংক হ্যাঁ, সঞ্চিত্রা। আমি মোস্ট প্রবাবলি এবিটিএই ফলো করতাম। এ মানে ওগুলো দিয়ে আমার হয়ে যাবে। এক্সাক্ট মনে মানে পড়ছে না ওগুলো কিন্তু দিয়ে হয়ে যেত, কোশ্চেন তাই তো? পেপার হ্যাঁ, হ্যাঁ হুম, ওগুলোতে হয়ে যাবে, হয়ে হয়ে যেত। যাবে। আচ্ছা, কোনোবারে ওইরকম কোশ্চেন পেপার খুব যে আহামরি আলাদা করে তা নয়। ওগুলোর থেকেই হয়ে যাবে। আচ্ছা। মানে আমাদের বারে হয়ে যেত। এবার এইবারের গুলোতে তো আমি হ্যাঁ, এখন তো এমসিকিউ, সিচুয়েশন এসএকিউ সম্পূর্ণ দেখো। আলাদা। এমসিকিউ, এসএকিউ যেকোনোভাবে যেকোনো স্টুডেন্টের এমসিকিউ, এসএকিউ তে কম পাওয়া উচিত না। ঠিক মানে কথা। বুঝতেই পারছো কি বলছি? তো এবার রয়ে গেল বড় কোশ্চেন। বড় কোশ্চেন গুলোতে ঠিক আছে, বড় কোশ্চেন গুলোতে পড়তে হবে কিন্তু হয়ে যাওয়া উচিত বড় কোশ্চেন। হ্যাঁ। আচ্ছা, আগের বছরের আরেকটা আমার কোশ্চেন গুলো কোয়েশ্চেন একটু থাকবে দেখলেই ধরো। হয়ে যায়। হ্যাঁ, আ হ্যাঁ তুমি বলো। তুমি বলছো যে এইচএস অব্দি তো এই মোটামুটি যা তোমার কাছে রিসোর্সেস ছিল মানে যেগুলো কনভেনশনাল রিসোর্সেস হয় সেগুলো দিয়ে হয়ে গেছে। আমাকে বলো হুম, এইচএস এর পর যখন মানে মেইনলি কি এইচএস এর টাইম থেকেই জেইই অ্যাডভান্স এর টার্গেট নিয়ে নিয়েছিলে নাকি টার্গেট কি ছিল ওই টাইমে? আমি তোমাকে একটা কথা বলি, আমার কোনোদিনই যেই অ্যাডভান্সড আমার টার্গেট ছিল না। আমার সবসময় ছিল যে একটা ইঞ্জিনিয়ারিং পড়বো, একটা কোনো ভালো কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পড়বো। আচ্ছা, এবার সে আমি কোনদিন মানে আমি ভাবতেই পারিনি যে আমি যেই অ্যাডভান্স ক্র্যাক করতে পারবো। আমি ওরকম আমি খুব আন্ডার কনফিডেন্ট ছিলাম যে যেই অ্যাডভান্স আমার দ্বারা হবে না। ওসব তো হাই ফাই লোকেদের পরীক্ষা আমি পারবো। সবসময় এরকমই ছিলাম। এবার প্র্যাকটিস করতাম, ইয়ে করতাম, পরীক্ষা দেবো সবই জানতাম যেই মেন্স দেবো, কোনো একটা এনআইটি তে যাবো। এরকম একটা ইয়ে ছিল। যে যাদবপুরটায় বসবো, কোনো একটা এনআইটি তে যাবো এরকম। এবার যাদবপুরে বসে সেই যখন র‍্যাংকটা এলো তখন আমার মনে হলো যে আচ্ছা আমিও মানে পেতে পারি কিছু। ঠিক হ্যাঁ। আছে। এবার হ্যাঁ, হ্যাঁ, এবার তখন ব্যাপারটা হচ্ছে তখন আমি গা ছেড়ে দিয়েছি যে যাদবপুরে তো পেয়েই গেছি আর কি আছে। এবার তখন আমি পড়ছি না ৩ মাস প্রায় ৩ মাস না ১.৫ মাস মাঝখানে ছিল যাদবপুরের রেজাল্ট বেরিয়েছে আর অ্যাডভান্স এর পরীক্ষা তার মাঝে। আমি ও পড়ছি না কিছু না, কিছু না। আমি না পড়ে অ্যাডভান্স এর পরীক্ষা দিতে গেছিলাম। আমি কিছু পড়িনি। অ্যাডভান্স এর পরীক্ষা দিতে গেছিলাম। এবার যেটা মানে আমার মনে হয় সেটা হচ্ছে যে ফ্রি মাইন্ডে একদম কোনো চাপলেস ভাবে গিয়ে পরীক্ষা দিলে মানে পরীক্ষাটা সবথেকে ভালো স্ট্যান্ড করে। তো স্ট্যান্ড করে, ঠিক কথা। সেই জন্যই আমার যেই অ্যাডভান্সড এ এত ভালো র‍্যাংক এসেছিল। তো সেটাই আরকি। এবার যেই অ্যাডভান্স এর টার্গেট নিয়ে যদি বলো আমি কোনদিনই সেইভাবে হ্যাঁ, ম্যাথস একটু সেনগেজের যে অ্যাডভান্স এর যে ইয়েগুলো আচ্ছা, আছে তুমি সেঙ্গেস তাহলে ফলো করতে? হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে মানে এখান থেকে নিটের যদি কেউ থাকে সেও ইয়ে নিয়ে নিতে পারে যে জেইই মেন্স বা ইঞ্জিনিয়ারিং এর জন্য সেনগেজ আর নিটের জন্য হচ্ছে ইয়ে আরিহান্ত আর এমটিজি এই দুটো খুব খুব ভালো মানে খুব কাজে দেয়। হ্যাঁ, যাই হোক আচ্ছা। তো যেটা বলছিলাম যে হুম, সেনগেজের আমি ইয়ে করতাম, ফলো করতাম ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স ভালো লাগতো। আমি সেনগেজের অ্যাডভান্স এর কেমিস্ট্রি একটু করেছি। এবার আমি কোনদিনই ঐরকম ডেডিকেটেড ভাবে কিছু অ্যাডভান্স এর জন্য করিনি। এবার যাই হোক হয়ে গেছে অ্যাডভান্স এর র‍্যাংক কোনভাবে। ওকে, ওকে, ওকে। আমাদের এবারে কাট অফও নেমেছিল, সব ইয়ে হয়েছিল। কোনভাবে হয়ে গেছে। জানি না। ওকে। গডস প্ল্যান। গট ইট, গট ইট। আমাকে একটা ব্যাপার বলো যে তুমি ওই যে বললে WBJEE দেওয়ার আগে মানে এইচএস এর পর আমি যদি ধরি আলাদা করে WBJEE তে ভালো পারফর্ম করেছো এটাকে আমি ধরলাম কনক্লুশন। তো আমাকে বলো WBJEE এর পুরো পারফরম্যান্সটার মানে ওপর সবথেকে বেশি মানে কোন জায়গাটায় ডেডিকেশন ছিল বা কোন জায়গাটায় বেশি মানে জোর দিয়ে পড়েছিল WBJEE মানে প্রি আরকি আমি টাইম বলছি। মানে কোন সাবজেক্ট? হ্যাঁ, মানে আমি বলতে চাচ্ছি ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি নিশ্চয়ই এইচএস এর পর হোক বা WBJEE এর জন্য কি পড়েছিল আমাকে সেটা বলো ফার্স্ট এ। WBJEE এর জন্য উম আমি বলছি না আমার WBJEE টাও আমার ইয়ে ছিল যেই মেন্স এ পেতে হবে যে করে হোক। আচ্ছা। তো
WBJEE এর জন্য ম্যাথস তো অবশ্যই। হুম, হুম, ম্যাথস হুম। তো ফার্স্ট প্রায়োরিটি যেকোনো WBJEE বা যেকোনো ইঞ্জিনিয়ারিং ইয়ের হওয়া উচিত। কারণ ম্যাথসটা ওদের ইঞ্জিনিয়ারিং এও প্রচুর দূর অব্দি লাগবে। তো ম্যাথসে একদম মানে স্বচ্ছন্দ হতেই হবে। ম্যাথসের প্রবলেম দেখেই নামিয়ে দেওয়া মেজরিটি প্রবলেম এরকম হতেই হবে। এবার তার জন্য আমি খুব রেকমেন্ড করি লোকজনকে, সেটা হচ্ছে যে জি দেওয়ানি বলে একজন অথর আছে ইয়ের এই সেনগেজেরই। আচ্ছা, সেনগেজের একটা কমলা কালো কালারের আমাদের সময়ের বই আসতো, এই ইয়ে এত মোটা এরকম সাইজের। ওটা ওই প্র্যাকটিস কোশ্চেনের বই। ওটা খুব ভালো ছিল, খুবই ভালো ছিল। আচ্ছা। ওকে। হুম। তো ওটা কি মানে ইয়ে লেভেলের যে অ্যাডভান্স লেভেলের নাকি সব? উম, জি দেওয়ানির মানে ৬টা সেটে এরকম বই আছে যেগুলো অ্যাডভান্স এর। যদি কেউ অ্যাডভান্স এর কোশ্চেন করতে চায় সেগুলো কিনতে পারে। যে কোঅর্ডিনেট জিওমেট্রি, তারপরে ক্যালকুলাস, এগুলো সবের বড়, বড় এরকম সেট ৫টা ৬টা বই আছে। ওটা অনেকে কিনতো। আমি কিনিনি। আমি ওই মোটা বইটা একটা যেটা আছে ওটা, হ্যাঁ, অ্যাডভান্স লেভেলের কোশ্চেন থাকে ওতে। থাকে। বাট মেইনলি ওটা মেইনস এর জন্য, যেই আচ্ছা, মেইনস। মেন্সের জন্য। ওকে, ওকে। তো এইটা গেল ম্যাথস। ম্যাথসে খুব বেশি জোর দিতে দেওয়া উচিত একজনের ক্যালকুলাসে। ক্যালকুলাস মানে ক্যালকুলাস হচ্ছে ইয়ে আর কি, কি বলে? ইঞ্জিনিয়ারদের বাইবেল ক্যালকুলাস। বাইবেল, হ্যাঁ। আর কোঅর্ডিনেট জিওমেট্রি যেটা একটা কঠিন টপিক, লোকে খুব ভয় পায়, কিন্তু মানে কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে অনেক কোশ্চেন দেয়। সেই জন্য কোঅর্ডিনেট জিওমেট্রিটা ভালো করে করা উচিত। আর আর কি ছিল? আপাতত তো এই দুটোই আমার মনে ঠিক পড়ছে। আছে, আর যাই হোক। তো এই ফিজিক্স, এই দুটোতে মানে বেশি করে ইম্পোর্টেন্স দেওয়া উচিত, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আরো যা আছে ঐরকম ইম্পোর্টেন্ট নন ইম্পোর্টেন্ট কিছু নয়। পিওয়াইকিউ দেখে সলভ করতে থাকো। মানে পিওয়াইকিউ তুমি করেছিলে তো? হ্যাঁ, হ্যাঁ, পিওয়াইকিউ তো সবারই, সব করতেই হবে পিওয়াইকিউ। পিওয়াইকিউ না হলে তো পরীক্ষাটার আইডিয়াই আসবে না যে মোটামুটি কত পরীক্ষাটা ইয়ারের কিরকম। করেছিলে? কত ইয়ারের উপর তবুও? কত ইয়ারের ওই যখন যখন জেই মেন্স ছিল না, ওই এ ট্রিপল ই না কি একটা পরীক্ষা হতো না, এআই ট্রিপল ই এআইট্রিপল ই, কি হ্যাঁ, একটা এআইট্রিপল ই। অল হ্যাঁ, ইন্ডিয়া ওই সময়, হ্যাঁ, হ্যাঁ, অল হ্যাঁ, হ্যাঁ, ইন্ডিয়ায় হ্যাঁ, কিছু একটা ব্যাপার, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, ওই সময়কার কোশ্চেনও করেছি আমি। ও না, আচ্ছা, অত যতদূর পুরনো অব্দি থেকে। দেওয়া থাকতো পুরনো থেকে, পিওয়াইকিউ হ্যাঁ, এর। মানে মোটামুটি আমি বুঝে হ্যাঁ, গেছি তার হ্যাঁ। মানে অনেক আগের ইয়ার থেকেই আরকি। অনেক আগের ইয়ার থেকেই করতে হবে। অনেক আগের ইয়ারেও মানে এটা যেই মেন্স বা যেকোনো ইয়েতে এখন যে গেটের জন্য আমি প্রিপারেশন নিচ্ছি, গেটেও দুটোতেই অনেক আগের ইয়ারের কোশ্চেনও খুব মানে ইম্পর্টেন্ট, খুব ভালো রোল প্লে করে। ঠিক কথা। আচ্ছা, WBCE তে আমাকে একটা ব্যাপার বলো। মানে অনেকের মানে মেক্সিমাম স্টুডেন্টের কমপ্লেইন হচ্ছে ফিজিক্স নাকি লেন্দি আছে। তো এটা কতটা আরকি জাস্টিফাইড? ফিজিক্স লেন্দি আসে মানে WBJEE তে আমাদের সময় ম্যাথস পেপারটাও খুব লেন্দি এসেছিল, যে মানে কোশ্চেন পড়ছি তো শেষই হচ্ছে না। কিন্তু এবার এখানে ট্রিক্সটা যেটা আমি ইয়ে করি, যে সবসময় চেষ্টা করতে হয় যে মানে ভ্যালু বসিয়ে বার করার। মানে একটা ইকুয়েশন আছে, এর সলিউশন বার করো, এই করো, সেই করো। এবার একটা চট করে ইনটুইটিভলি একটা ভ্যালু ওই রকম কন্ডিশন স্যাটিসফাই করছে বার করে ইকুয়েশনটায় বসিয়ে দেখে নিলাম যে স্যাটিসফাই করছে কিনা। এইটা হচ্ছে একদম শর্ট ট্রিক। মানে এরকম কোশ্চেন যদি আমার হাতের সামনে থাকতো তাহলে আমি আরো ভালো করে বোঝানো যেত। যে আমি এরকম WBJEE ম্যাথসে আমার প্রপার মনে আছে যে আমি এরকম ২-৩ টে কোশ্চেন তো এরকমই ভ্যালু বসিয়ে করে এসেছিলাম। যে ভ্যালু বসিয়ে আছে এটা হচ্ছে। তো ফিজিক্সে ওরকম। ফিজিক্সের আবার ব্যাপারটা হচ্ছে যে মানে ফিজিক্স আমার চিরকালই মানে আতঙ্কের জিনিস ছিল। আচ্ছা। ফিজিক্স আমার খুব মানে ভয় লাগতো। ফিজিক্সের ওই বিশেষ করে ফিজিক্সের ওই ফার্স্ট এর দিকগুলো, ওই মানে রোটেশন, মেকানিক্স ওই দিকটা? আচ্ছা। মেকানিক্স আর ডাইনামিক্স এই দুটো আমার খুব ভয় লাগতো। মানে স্ট্যাটিক্স আর ডাইনামিক্স, সরি, দুটোই তো আচ্ছা। মেকানিক্স এর হুম, হুম, পার্ট। হুম। দুটো আমার খুব ভয় লাগতো। এবার তারপরে যখন এইসব এই কারেন্ট ইলেকট্রিসিটি এইসব জিনিসগুলো, ম্যাগনেটিজম এগুলো এলো, এগুলো ভালো লাগতো আবার। তো ওই মেকানিক্স এর পার্টটা আমার প্রবলেম হতো খুব। তো ওখানেও প্র্যাকটিস করতে, করতে হয়ে যায় ওগুলো। কিছু জিনিস মুখস্থ আচ্ছা, করতে দেখো তো হয়, আমি কিছু একটু জিনিস। একটু হ্যাঁ, মানে লাইক আউট অফ হ্যাঁ, বক্স একটা হ্যাঁ, কোশ্চেন করছি। অনেক হ্যাঁ, হ্যাঁ, স্টুডেন্টের যেটা বলো। মেইনলি মানে মোস্ট অফ দি স্টুডেন্টস ফেস করে যে জায়গাটায় হ্যাসেল, সেটা হচ্ছে হুম, যে অনেকেরই না মানে একটা জায়গায় যার ধরো স্ট্যান্ড করছে, সে এইচএসে মোটামুটি ঠিকঠাক একটা স্কোর করেছে, তার পড়া আছে টুকটাক কোনো একটা এক্সামের হুম, জন্য সে হয়তো পড়েছে, সে হুম। পায়নি, ব্যাপারটা আলাদা। এবার এই মোমেন্টে দাঁড়িয়ে সে এটা বুঝতে পারে না যে আমাকে কনসেপ্ট কি আরো মানে ডেপথে গিয়ে পড়তে হবে, বা যেটা আমি পড়েছি সেটা কি আরো কি ডেপথে যাব, নাকি আমি কোশ্চেন আনসার প্র্যাকটিসটাই বেশি যাব, মানে কোনটা এই দুটোর সেটা তো মধ্যে ডাইলেমা? স্টুডেন্ট টু স্টুডেন্ট ভ্যারি করবে না? মানে স্টুডেন্টের কিসের অভাব আছে? সেই স্টুডেন্ট হয়তো সারাদিন থিওরি পড়ে গেছে, কোশ্চেন সলভ করেনি। তাহলে হয়, তাহলে তার আরো কোশ্চেন সলভিং বাড়াতে হবে। এবার কোশ্চেনই সলভ করে গেছে। মানে দুটোই খুব মানে বেশি ম্যাটার করে, যে একটা হচ্ছে কোয়ান্টিটি, একটা হচ্ছে কোয়ালিটি। কোয়ালিটি। এই জেই মেন্স বা যেকোনো 11-12 এর লেভেলে প্রচুর পড়তে হবে এবং সলিড ভালো পড়তে হবে। মানে প্রপার বুঝে বুঝে পড়তে হবে।
ঐরকম উপর পড়ে যাচ্ছি বললে হবে না। পুরো একদম মানে কোথাও বুঝতে না পারলে লিখে, এখন তো Google, ChatGPT সবই আছে। সব করে উদ্ধার করতে হবে জিনিসটা। তবে গিয়ে ঠিক হবে। কথা। মানে পুরো না, কমপ্লিট একটা জার্নি চাই। পুরো কমপ্লিট একদম, একদম। ঐরকম ভাবে আমি আগে এখন এইচএস আছে, আমি এইচএস এর জন্য দেখি, তারপরে তো সময় আছে তখন WBJEর জন্য দেখবো বা জেইই মেইনস এর। একদম নয়। তুমি যদি জেইই মেইনস এর শুরু করতে চাও তাহলে 11 এর শুরুর থেকে শুরু করো। ঠিক কথা। মানে এটাতে কি হবে বাই মানে প্রোডাক্ট হিসেবে 12 সবগুলো এর 12 হ্যাঁ বলো? মানে সরি। এটাতে কি হবে কমপ্লিট প্রিপারেশন করলে বাই প্রোডাক্ট হিসেবে অটোমেটিক ক্লিয়ার হতে থাকবে বা অটোমেটিক ওর একদম, কনসেপ্ট ক্লিয়ার হতে একদম। থাকবে। একদম মানে এই জার্নিটা শুরু করতে হয় 11 থেকে। 12 এর মাঝামাঝি ওই সময় পুরো সিলেবাস তোমার শেষ হয়ে যাবে 11-12 এ। তারপরে তুমি রিভিশন করবে। রিভিশন করে কোয়েশ্চেন করবে, অ্যান্সার করবে, এইসব করবে। তবে তো হবে। অত ইজি হলে তো হয়েই ঠিক, যেত, তাই ঠিক না? কথা, ঠিক কথা। আচ্ছা আরেকটা ব্যাপার মানে কারেন্ট সিচুয়েশন আমি তোমাকে বলি WBJই তো একটা ধরো মানে সাকসেস রেশিওটাও কমই। আর সেকেন্ড ব্যাপার হচ্ছে যে ওই যে বললাম রেজাল্টের একটা ডিলে প্লাস 26 এ ইলেকশন আছে। সাকসেস রেশিও কম বলতে মানে প্রচুর ছেলে দিয়ে অল্প ছেলে পায়? হ্যাঁ, ১৫০০ ধরো জেইইউতে আমি যদি ধরি সিট আছে। ১৫০০ র কাছাকাছি। একটু যাই বেশি হোক, ধরলাম। হ্যাঁ, কিন্তু হ্যাঁ। পরিমাণটা কম এবং সেকেন্ড যেটা আগের বছর যে সিনারিওটা ক্রিয়েট হয়েছিল সেটা হচ্ছে ওই যে সবার রেজাল্ট বেরিয়ে গেছে অথচ WBJই বেরোয়নি। এবার ধরো হুম, আমরা জানি যে জেইই মেইনস দিয়ে যে ইনস্টিটিউটগুলো পাওয়া যায় মানে মোটামুটি ঠিকঠাক সেগুলোর ফিস কিন্তু যথেষ্ট হাই বা হুম। বাইরে থাকার যে এক্সপেন্সেস সেটা অনেক বেশি। যাদবপুরের এইটা একটা বিশাল বড় বড় প্লাস পয়েন্ট অ্যাডভান্টেজ যে হ্যাঁ, যে ধরো যাদবপুরের, হ্যাঁ। ফিসের ব্যাপার আছে। তো সে বা আমি যদি ধরে নিলাম যাদবপুর যদি কেউ নাও পাচ্ছে, আলাদা যে একটু ঠিকঠাক ইনস্টিটিউট গুলো আছে, সেগুলো মোটামুটি বাড়ির সামনে থাকলে তার এক্সপেন্সেসটা কম হবে বা বাড়ির সামনে থাকবে। হুম, এটা একটা হুম, অ্যাডভান্টেজ। তো হুম, এবার হুম, এই মোমেন্টে দাঁড়িয়ে একজন স্টুডেন্টের মাইন্ডসেট কি থাকা উচিত? মানে সে যদি খুব ভালো পড়াশোনায় হয়, তাহলে তার জেইই অ্যাডভান্স বা জেইই মেইনস WBG টার্গেট হওয়া উচিত বা একজন স্টুডেন্ট যদি যে এভারেজ হচ্ছে, তার টার্গেট কি থাকা উচিত? যে আগে আমি WBG দেখবো নাকি জেইই মেইনসটাকে সাথে রাখবো? কোনটা হওয়া উচিত? মানে টার্গেট? হুম। এটা তো মানে একটু এটার অ্যান্সার একটু হ্যাঁ, মানে একটু ইয়ে টাইপের যে মানে স্টুডেন্টের মানে স্বপ্ন বড় দেখতে তো কোনো অসুবিধা নেই, হুম, কিন্তু যেটা ব্যাপার হচ্ছে যে স্বপ্ন বড় দেখলে সমস্যা হচ্ছে ওটা অ্যাচিভ না করতে পারলে বড় কষ্ট হয়। তো সেই জন্যই আর কি যে ছোট জিনিস ইয়ে করাই ভালো, যে আমি আগে WBJEটা ভালো করে দিই, তারপরে জেইই মেন্স দেখা যাবে। কিন্তু এবার পড়াশোনাটা জেইই মেন্স লেভেলের করে রাখতে হুম, হবে যাতে গুড। এটা WBJEতে আমার কোনো প্রবলেম না হয়। এটা ঠিক কথা। তাহলে জেইই মেইনস ঠিক পড়লে আছে, কি অনেকটা মানে কভার হয়ে যায় আমার অটোমেটিক্যালি। হ্যাঁ, জেইই মেন্স আমাকে ধরে রাখতে হবে যে মানে মানে আমি আমার কথা বলছি, আমি ধরে রেখেছিলাম যে আমি খুবই মিডিওকার স্টুডেন্ট, আমার কিছুতেই নাও হতে পারে। আমাকে জেনারেল সায়েন্স নিয়েও পড়তে হতে পারে। আমি ছোট করছি না, কিন্তু হ্যাঁ, মানে হ্যাঁ, ঠিক, যাই ঠিক, হোক ঠিক। জেনারেল যেটা সায়েন্স তো মানে যেটা সত্যি কথা সেটা যদি অ্যাকসেপ্ট করতে প্রবলেমটা করে অ্যাকনলেজ করতে। তাহলে কি হবে আরো হ্যাঁ, বেশি আরকি আরো করানো যাবে। ভালো জিনিস হুম, হলে ভালো জিনিস হলে মানে ভালো লাগবে না? মানে আমি যদি মানে গ্রাউন্ড ট্রুথ টা নিচে রাখি তাহলে যদি ওর থেকে বেশি হয়, ওটা বেশি ভালো লাগবে। যে ঠিক, ঠিক। জিনিসটা আমি পরবর্তীতে আরো ভালো করে আরকি ইয়ে করেছি যে, যখন আমার ইয়ে হলো যাদবপুরে হয়ে গেল, তখন আমি আরকি ইয়ে করেছিলাম যে আমি খুব ভালো স্টুডেন্ট। এবার সেই মতো আমি সেরকম পারফর্ম করতে পারিনি। তারপরে আমি আস্তে আবার নিজের স্ট্যান্ডার্ড লো সেট করা ইয়ে করে এখন ঠিকই আছে। তো ঠিক, ঠিক, সেটাই ঠিক, আরকি ঠিক। যে পারফেক্ট, স্ট্যান্ডার্ড পারফেক্ট। লো রাখা ভালো। পারফেক্ট, পারফেক্ট। এটা ঠিক কথা বলেছো। ওইজন্য আমি এই কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করলাম। কারণ এটা অনেক স্টুডেন্টস না রিলেট করতে পারে না যে এই সিচুয়েশন এ দাঁড়িয়ে আমার কি করা উচিত? এবং হতে পারে মোস্ট অফ দেম আর গুড স্টুডেন্ট বা হয়তো হার্ড ওয়ার্কিং বা করেছে হয়তো কিন্তু সিচুয়েশন এমন পড়েছে যে যার জন্য হয়তো ফেঁসে গেছে নিশ্চয়ই, ডাইলেমা নিশ্চয়ই, সিচুয়েশন এ। নিশ্চয়ই। মেক্সিমাম স্টুডেন্টস যারা থাকে, যারা মানে নিজের কাছে অনেস্ট, যে রাত শেষে বলতে পারবে যে আমি আজকে দিনটা ফাঁকি তো দিইনি। তাদের যদি কিছু না হয় সেটা obviously হার্ড লাক, মানে তার কোনো কিছু করার নেই সেখানে। সে কি করবে? ঠিক কথা। আচ্ছা আ বা বা মিত্র আমার একটা ডাউট থাকবে এখানে। এই কোয়েশ্চেনটা হুম। নতুন যদিও। এখন এই যে আইআইটি গুলো আছে তার একটা বিএস ডিগ্রি ইন্ট্রোডিউস হয়েছে। আই থিংক তুমি জানো কি? আমি জানি না। বিএস মানে ইয়ে ওই এমনি অ্যা ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি এসবে? অ্যা না মানে লাইক বিএস ডিগ্রি মানে ওই ইঞ্জিনিয়ারিং এর মতোই বাট ওই ডিগ্রিটা কেউ চাইলে ২ বছরেও কমপ্লিট করতে পারে, 3 বছরও করতে পারে, ১ বছর ও আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। সার্টিফিকেশন টাইপ বুঝতে কোর্স। পেরেছি। তো আমাকে সেটা বলো। আমি কিছু জনের সাথে কথা বলছিলাম। ওরা নাকি করছে। কোথাও নাকি আইআইটি মাদ্রাস করাচ্ছে নাকি। আইআইটি মাদ্রাসই আই থিংক এসব করায় বেশি। আ যাই আইআইটি হোক। মাদ্রাজ প্রচুর এইসব হ্যাঁ, করায়। বিভিন্ন রকম ব্লকচেন এইসব অনেক হ্যাঁ, জিনিস করায়। করায় ওরা। তো বা এখন একটা নতুন আরকি টেকনোলজি এসছে ওই দেখবে স্কেলার টেকনোলজি বা ওই হুম। পোলারিস স্কুল অফ টেকনোলজি। এবার পিডব্লিউ যেটা একটা আছে আই থিংক পিডব্লিউরও আছে ওই আইওআই না ইনোভেশন অফ কিছু একটা ইনস্টিটিউট। তো আমাকে এটা হুম। বলো মানে লাইক ইউ আর ইন ফাইনাল ইয়ার ইউ লাইক অলরেডি এক্সপেরিয়েন্সড সো মেনি থিংস। তো তুমি আমাকে বলো যে ওগুলোর দিকে যাওয়া মানে কোনো স্টুডেন্ট যদি দেখছে যে আমার কিছু হচ্ছে না এদিকে মানে কনভেনশনাল ওয়েতে জেনারেল সায়েন্স আমি যাচ্ছি কিছু আমার হচ্ছে না।
বা আমি ভালো কোনো ইনস্টিটিউটও পেলাম না এন্ট্রান্স দিয়ে পর। এবার আমাকে টাকা ইনভেস্ট করতেই হবে প্রাইভেট কলেজের পেছনে। তো সেই টাকাটা যদি সে ওই সমস্ত জায়গায় ইনভেস্ট করে, তো মানে worth it or not? বা যদি এই জিনিসটা প্র্যাকটিক্যালি নামাতে পারে ওরা আরকি, তাহলে তো এটা খুব ভালো। কারণ আমাদের ইউনিভার্সিটি গুলো ল্যাগ তো এটাই ল্যাগ করছে না যে করছে কারিকুলামে। ফার্স্ট ইয়ারে সব হাবি-জাবি ম্যাথস, কেমিস্ট্রি, ফিজিক্স এসব পড়াবে। আচ্ছা সেকেন্ড সিএসএ ইয়ারে তুমি এত যখন সিএসএ মানে ধরো 4th ইয়ারে আছো, সিএসএ কোন সাবজেক্টগুলো সবথেকে ভাইটাল? মানে কোন সাবজেক্টগুলো বেশি লাগে অ্যাপ্লিকেশনে? কোন সাবজেক্ট গুলো অ্যাপ্লিকেশনে বেশি লাগে? হুম, দেখো, এটা ব্যাপারটা হচ্ছে যে কেউ যদি মানে কম্পিউটার সায়েন্স ফান্ডামেন্টালস এ থাকতে চায়, যে হুম, মানে আমি কম্পিউটার সায়েন্স নিয়েই কাজ করব। এবার মানে কম্পিউটার সায়েন্সের যেকোনো ইয়েতে ডিএসএ তো খুব মাস্ট। হুম, ডেটা স্ট্রাকচারস এন্ড অ্যালগরিদমস, মানে যেটা আর কি ওই কম্পিটিটিভ প্রোগ্রামিং লোকে করে। হুম। আমি করি না, আমার খুব একটা ভালো লাগে না। তো ডিএসএ মাস্ট, ডিএসএ জানতেই হবে। এবার ডিএসএ বাদ দিয়ে যদি কেউ হায়ার স্টাডিজ করতে চায়, তাহলে মানে সে আয়দার এখন যে আমাদের সিএস থেকে গেট দু রকমের হয়। মানে সে তো গেট তো যেকোনো ব্রাঞ্চে যে কেউ যেকোনো কিছু দিতে পারে। এবার সিএস এর মেনলি দুটো গেট হয়। একটা হচ্ছে গেট সিএসআইটি, গেট কম্পিউটার সায়েন্স এন্ড ইনফরমেশন টেকনোলজি। ঠিক আছে? তো ওটা হচ্ছে আমাদের সিএস এর মানে সিএস এর বিভিন্ন যে সাবজেক্টস গুলো আছে, যে অপারেটিং সিস্টেম, কম্পিউটার সফটওয়্যার নেটওয়ার্কস, ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ। হ্যাঁ, এই সবগুলো, তারপরে ডেটাবেস, এসব বিভিন্ন জিনিসপত্র নিয়ে এটা হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। এটা হলো। আর আরেকটা হয় গেট ডিএ বলে। এটা 23 না 24, মানে আহ, 23 এই ইন্ট্রোডিউস ছাব হয়েছিল। 23 আই থিংক। হ্যাঁ, হ্যাঁ, 23 23 ইন্ট্রোডিউস ইন্ট্রোডিউস হয়েছিল। হয়েছিল। হুম। মানে আমাদের আগের বার জাস্ট মানে দুটো যেবার থেকে পিওয়াইকিউ আছে। থার্ড ইয়ারদের এলিজিবল করা হয় সেই বছর থেকে আই থিংক। হতে পারে, হ্যাঁ, হতে পারে। সে বছর থেকে। মানে আমি আগের বার 25-এ গেট দিয়েছিলাম। এবার 25-এর আগের বছর স্টার্ট, হ্যাঁ, 24-এ হয়েছিল। 23-এ নয়, আচ্ছা 24-এ 24, হয়েছিল। 24-এ ওকে। হ্যাঁ। তো এই বছর 26-এ ওদের থার্ড পরীক্ষা হবে। তো এই গেট দিয়ে ওটা হচ্ছে পুরো মেশিন লার্নিং, ডিপ লার্নিং এইসব নিয়ে যারা কাজ করবে। আচ্ছা মানে ইনোভেশন, মানে ইনোভেশন যারা। ইনোভেশন বলতে পারো, হুম, হুম। রিসার্চ। বেসিক্যালি রিসার্চ। এটা পুরো রিসার্চ তো লাইন। এটাতে এলিজিবল কারা? মেশিন লার্নিং সবাই, আচ্ছা মানে কম্পিউটার সায়েন্সের সবাই। আচ্ছা সিএসএস যারা এলিজিবল বলতে স্টুডেন্ট। মানে কি? একটু ডিটেলস এ মানে এলাবোরেট করো, এলিজিবল আমি মানে বুঝতে পারবো। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে? মানে গেট সিএসএরই শুধু স্টুডেন্ট এলিজিবল তাই তো? না, না, না। আচ্ছা, গেট যেকোনো ইয়ের হতে পারে। এই জন্যই গেট সিএসআইটি আর গেট ডিএ যাতে দুজন ছেলে একসাথে দিতে পারে, সেই জন্য দুটোকে দুটো রেটে রাখে তো। আচ্ছা গট ইট, দুটোকে গট দুটো ইট। আলাদা রেটে রাখে, যাতে একটা ছেলে গেট সিএসআইটিও দিতে পারে, গেট ডিএও দিতে মানে পারে। যেমন গেট ইলেকট্রিক্যাল আই থিংক একটা হচ্ছে ওই ইনস্ট্রুমেন্টেশনের পেপার আর আরেকটা মনে হয় ইলেকট্রিক্যালের পেপার দুটো দিতে পারে। এরকমই হ্যাঁ, হয়তো হ্যাঁ, 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 ওইরকম হ্যাঁ। ভাবে এটাকে। আমি একটা দাদাকে চিনি, ও মেকানিক্যালের আমাদের কলেজেরই, অনেক বছর আগে পাস আউট বোধহয়। ও আমার সাথে গেট সিএসআইটি দিতে গেছিল আগের বছর। তো ওই রকম আর কি, এগুলো করা যায়, গেট যেকোনো ইয়েতেই দেওয়া যায়। আচ্ছা আর আমি আরেকটা কথা জিজ্ঞাসা করবো ডাব্লিউবিজি থেকে একটু সরে পড়ে, সেটা হচ্ছে যারা বেসিক একদম কোডিং শিখতে চায় সব থেকে শুরুর জায়গা কোথায়? একদম শুরুতে কলেজের জার্নিতে শুরুতে যদি ধরো। এই যে এই প্রবলেমটা আমি খুব ফেস করেছি, এবং আমি ঠিক মতো গাইডেন্স পাইনি বলে আমার কোডিং এখনো একটা এখনো কোডিং আমার নাইটমেয়ার। ঠিক আছে? মানে আমি কোডিং খুব ভয় পাই। আমি ডিএসএ নিয়ে এত কিছু বললাম, বাট ডিএসএ আমারই স্ট্রং নয়। আমি কোডিং মানে যাচ্ছে তাই রকমের ভয় পাই কোডিং এ। তো এইটার ব্যাপারটা হচ্ছে যে কোডিং স্টার্ট করা উচিত, যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে এটার মানে স্টেপ বাই স্টেপ ইয়ে আছে। মানে আগে ডেটা স্ট্রাকচারস পড়তে হবে। ডেটা স্ট্রাকচারস এ কি কি পড়া উচিত, স্ট্যাক, কিউ, স্টেপ বাই স্টেপ, পর ট্রি, গ্রাফ, এরকম করে তারপরে আস্তে আস্তে গ্রিডি অ্যালগরিদমস, ডাইনামিক প্রোগ্রামিং, এরকম বিভিন্ন কঠিন কঠিন অ্যাপ্রোচ গুলো স্টেপ বাই স্টেপ। এবার যেটা ব্যাপার হচ্ছে স্টেপটা বেশ লম্বা আছে। তো স্টেপ গুলো ঠিক মতো কেউ বলতে পারে না। তো এটার সব থেকে ভালো ইয়ে হচ্ছে স্টেপ বাই স্টেপ পর কি করো, সেটার মানে অনেক রকম স্পিড হয়। যে মানে তুমি নিশ্চয়ই নাম শুনে থাকবে যে আমাদের এই কম্পিউটার সায়েন্স এর ডেটা স্ট্রাকচার অ্যালগরিদমের মানে শেষ কথা হচ্ছে স্ট্রাইবার বলে একটা ছেলে আছে গুগলে। আচ্ছা ওই আচ্ছা আচ্ছা। স্ট্রাইবারের প্লে লিস্ট, মানে তুমি যদি আমাকে পরে বলো, আমি তোমাকে ওর ইউটিউব চ্যানেলটা হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দেবো। শিওর শিওর শিওর। ওটা তো আমাকে ওই একবার পাঠিয়ে দিও। স্ট্রাইবারের মানে ওদের তো আই থিংক ডেটা স্ট্রাইবারের শিট থাকে না? ওই ডেটা শিটগুলো হ্যাঁ, দেখে দেখে না? স্ট্রাইবারের একটা হচ্ছে এ টু জেড শিট বলে একটা শিট আছে। ওতে মানে একদম পুরো টপিক ওয়াইজ প্রবলেম আছে দেওয়া।
ওগুলো সলভ করা উচিত। ওগুলো ১ম এই সলভ করা উচিত। ওগুলো একদম বেসিক টু অ্যাডভান্সড একদম সব ইয়ে করা আছে। ওদের ইভেন ওগুলোর সব ভিডিও আছে ফ্রি অফ কস্ট। স্ট্রাইবার এইজন্যই মানে আমার খুব পার্সোনাল ফেভারিট যে স্ট্রাইবারের ফ্রি অফ কস্ট এত ভিডিও আছে। আরো এত ডিটেইলস এ বোঝায় যে মানে আমি যদি ওই স্ট্রাইবারের ইয়েটা আমি যদি 1st ইয়ার থেকে বা 2nd ইয়ার থেকে স্টার্ট করতাম করা মানে ডেডিকেটেডলি একদম স্টেপ বাই স্টেপ। আমি কি করতাম? আমি খাবলা মেরে, মেরে পড়তাম। আমি এখান থেকে একটা পড়লাম, আচ্ছা। ওখান থেকে একটা পড়লাম। which is very bad মানে যেটা করা ঠিক না। সেই কারণে আমার একটা খুব বাজে রকমের ডেটা স্ট্রাকচারস এ ফিয়ার আছে। খুব বাজে মানে আমি কোয়েশ্চেন প্র্যাকটিসই করি না ডেটা স্ট্রাকচারস এ। আমার এতই বাজে লাগে ওটা। তো তো সিএস সেইটাই আরকি। সবথেকে বেশি ন্যাক কোন জায়গায় আছে তোমার? সিএস এর যদি বলি ওভারঅল কম্পিউটার সায়েন্সে? আমার সিএস এর সবসময়ই আমার যেহেতু ম্যাথমেটিক্যাল জিনিসপত্র ভাল লাগতো, আমি একদম 2nd ইয়ার থেকেই আমি মেশিন লার্নিং, ডিপ লার্নিং এইসব নিয়েই প্রচুর কাজ-বাজ আচ্ছা, করছি। মেশিন লার্নিং নিয়ে। এসব ওকে, নিয়ে। হ্যাঁ। গট ইট। মানে আমি কোনদিনই ওই মানে ডেভেলপার যেসব ইয়ে হয় আমি কোনদিনই ঐরকম ওই ওয়েব ডেভ সবাই ইয়ে করে মার্ন স্ট্যাক এর উপর কাজ। আমি ওগুলো কোনদিনই খুব একটা পছন্দও করি না, ওগুলো করিও নি খুব একটা। ওকে, আমার তোমার তো আমার সবসময় এমএল এর কাজ খুব ভাল লাগে। আচ্ছা, মেশিন লার্নিং এর। হুম, মানে এটা কি সব পাইথন দিয়েই তো নাকি? পাইথন সব দিয়ে। পাইথন। এমএল এর তো মানে সব কাজই পাইথন। এখানে পাইথন। তো অন্য ল্যাঙ্গুয়েজে করাও মুশকিল। কোন মুশকিল মানে পাইথনের লাইব্রেরি ভালো। পাইথনের সবই ভালো। আমি তো আমি তো সি প্লাস প্লাস এর খুব একটা বেশি অ্যাডভান্টেজ পাইথনের উপর মানে হ্যাঁ, পাইথন একটু টাইম লাগে। পাইথনের একটু সিনট্যাক্স, ডিক্লারেশন এগুলো একটু কেমন, কেমন সি প্লাস প্লাস বেসে যারা ইয়ে শিখে আসছে তাদের একটু অসুবিধা হওয়াটা স্বাভাবিক। কিন্তু বাট আমার মনে হয় পাইথনে অ্যাডাপ্ট করা উচিত। মানে যারা সি প্লাস প্লাস হুম, শিখেও আসে অনেক সুবিধা হবে আমার মনে হয়। পাইথনের ব্যাপারটা হচ্ছে যে মানে মেশিন লার্নিং এর যেটা যে মানে অনেক কিছু টেমপ্লেট পাওয়া যায়। মানে কোনো একটা কোড স্নিপেটের টেমপ্লেট আছে। তুমি ওই জাস্ট টেমপ্লেটটা কপি করে চালাও ওখানে হয়ে যাবে। কারণ ওখানে তো কোডিং বেশি কিছু শেখার নেই। ওখানে জাস্ট তোমাকে থিংক করে লাগাতে হবে যে আচ্ছা এই ফাংশনটা এখানে চলতে পারে, এই মডেলটা এখানে চলতে পারে। ঠিক, এবার ঠিক, ঠিক। ওখানেই যখন হাই-ফাই লেভেলে আরো রিসার্চ লেভেলে কাজ যায় বা সেখানে হচ্ছে এই আমি এইটার সাথে এইটা জুড়ে দিয়ে এইটাকে যদি এইভাবে ইয়ে করি তাহলে এইরকম হতে পারে। এইসব কাজ ঠিক, ঠিক, ঠিক। এই আরকি। ঠিক আছে। নেক্সট আমি একটু WBG দিকে সুইচ হব। WBG তে হ্যাঁ, হ্যাঁ আমাকে বলো। নিশ্চয়ই এটা অনেকটা আউট অফ কনটেক্সট হয়ে না, না, গেল। না, যাই ঠিক হোক। আছে। বাট জানা তো হ্যাঁ। দরকার যে যারা ধরো নেক্সট হ্যাঁ, হ্যাঁ, আসবে। হ্যাঁ। কারণ যারা যাদবপুরে আসছে তাদের একটু তো মানে জানা আমি দরকারই। যে লেভেল অফ ইনএক্সপেরিয়েন্স নিয়ে ঢুকেছিলাম তাদের একটু যদি কিছুটা সে অ্যাওয়্যার হয়। করে কারণ হ্যাঁ, ইনফরমেশনের হ্যাঁ। খুব অভাব আজকের ডেটে। মানে ইনফরমেশন খুব, অভাব খুব। মানে আমি আর টেক্সট মানে আর ইনফরমেশন বলছি না। মানে লাইক ওই যে মানে ম্যান টু ম্যান যে কমিউনিকেশন হয় সেটার খুব অভাব। সত্যি বলতে কি জানো তো? যে মানে যাদবপুর এত বড় একটা কলেজ, যাদবপুরে কিন্তু ইয়ের অভাব নেই যে মানে রিসোর্সেস এর অভাব নেই। কিন্তু মানে আমি যেটা বলি যে রিসোর্স টু দ্যাট রিসোর্স আমি ওই রিসোর্সটা হুম, অব্দি যাবো কি ব্রিজ, করে? ব্রিজ যেটা। সেইটা ব্রিজের খুব অভাব। যে আমাকে কেউ গাইড করে দেবে না যে তুমি ওর কাছে যাও, ও এরকম ইয়ে করে দেবে। তোমাকে নিজেকে ধাক্কা খেতে, খেতে শিখতে হবে। এইগুলোই আরকি। ঠিক, ঠিক, ঠিক। এইটাই আমি আচ্ছা, আমাকে আমি একটু বলো হ্যাঁ, যে বলো, বলো। WBJর মক কতটা ইম্পোর্টেন্ট বা যেকোনো JEE মেইনস বা JEE অ্যাডভান্স হোক তুমি তোমার টাইমে মক কিসে দিতে? খুব ইম্পোর্টেন্ট, খুব ইম্পোর্টেন্ট। আমি প্রচুর মক দিতাম। আমাদের এই এখন আছে কিনা আমি জানি না। আমি আগেও বলেছি যে যেই মেইন যে কন্ডাক্ট করায় যে সংস্থা এনডিএ ওদের একটা প্লে স্টোরে অ্যাপই ছিল। ওই এনটিএ অভ্যাস বলে। অভ্যাস বলে, এনটিএ অভ্যাস, অভ্যাস। অভ্যাস। হ্যাঁ, ঠিক, এনডিএ ঠিক। অভ্যাস। এখন আছে ওটা প্লে হ্যাঁ, হ্যাঁ, স্টোরে? আছে, আছে, আছে। এভেইলেবল। আছে না? হ্যাঁ। ওই এনডিএ অভ্যাসে এরকম মানে লিমিটলেস ৩০০, ৪০০ এরকম টাইপের টেস্ট সিরিজ মানে টেস্ট সিরিজ তো নয় মক টেস্ট আরকি। আর যখন কনসেপ্ট পুরো ব্রাশ আপ হয়ে গেছে একদম মানে প্র্যাকটিস প্রচুর হয়ে গেছে ইয়ে সব হয়ে গেছে এবার তখন উম, তখন শুধু সারাদিন ওই মকই দিয়ে যেতে হবে মক দাও আর প্র্যাকটিস করো মকে কি ভুল হলো দেখো আমি যেরকম ডেলি দুটো মক তো দিতামই যখন আর কি একদম প্রিপারেশনের লাস্ট স্টেজে দুটো মক তো দিতামই একদম মানে আচ্ছা, আর ডেডিকেটেডলি মকের অ্যানালিসিসটাও ইম্পোর্টেন্ট। মকের অ্যানালিসিস তো অবশ্যই না হলে তো মক দেওয়ার কোনো মানেই হয় না মানে হয় না, ঠিক কথা। মানে মক অ্যানালিসিস হলে মানে কি আমি একটু এগোলাম, এগিয়ে পর দেখলাম যে কতটা এগিয়েছি। এই মেজারমেন্টটা হ্যাঁ, করা, সোজা হ্যাঁ, কথা। মকের ব্যাপারটা হচ্ছে যে আমি যেগুলো করলাম তো করলাম। ওগুলো তো আমাকে অ্যাড্রিনালিন পুশ দিল যে আচ্ছা আমি পারছি। কিন্তু যেগুলো পারলাম না সেগুলো কেন পারলাম না? সেটা তো আমাকে দেখতে হবে। পরের বার যদি সেম কোয়েশ্চেনটা দেয় আমি সেম কোয়েশ্চেনটা আবার মানে তখন আরে এই কোয়েশ্চেনটা তো আগেরবার দেখেছিলাম কিন্তু দেখেছিলাম। এটা কি ভুল হয়েছে তো বুঝতে মনে পড়ছে না। জিনিসটা তো ওয়ার্থলেস না তাহলে ওয়ার্থলেস। যে দুবারই একই ভুল হলো। সেই জিনিসটাই আরকি কমানো। যতটা এরর কমানো যায়।
ঠিক, 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 ঠিক। আচ্ছা আরেকটা ব্যাপার বলবো রিভিশনের টাইম কি করতে? মানে লাস্ট মোমেন্টে যদি বলো রিভিশন মানে এত বড় যে কনসেপ্ট বা এতটা পেরিফেরিতে যে পড়াশোনা হয়েছে, সেটাকে কিভাবে রিভাইজ করতে? মক কি একমাত্র উপায় ছিল না মানে এনিথিং এলস? মক মক আর কোশ্চেন প্র্যাকটিস এই দুটো তো খুব ম্যান্ডেটরি। আর মাঝে, মাঝে কিছু, কিছু চিট শিট থাকতো। চিট শিট থেকে ফর্মুলা যেগুলো লেখা থাকতো ওগুলো সব দেখে নেওয়া কি, কি ফর্মুলা আছে। আমি অত বেশি চিট শিট এসব ফলো করতাম না। আমার এমনি প্র্যাকটিসেই হয়ে যেত। এত প্র্যাকটিস করেছিলাম আমার আসলে অত প্রবলেম হতো না। হ্যাঁ, এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। মানে যখন তুমি হুম, শুরু থেকে শেষ অবধি একটা মানে বিশাল বড় জার্নিতে থেকেছো এবং কনসিস্টেন্ট থেকেছো তো সেখানে শর্টকাট ম্যাটার করে না অতটা কি থাকছে। এবার হ্যাঁ, এটা মেইনলি তাদের জন্য যারা হয়তো ১ মাসে, ২ মাসে, ৩ মাসে, ৪ মাসই পড়ছে। তাদের ক্ষেত্রে অনেকটা হয়ে যায় কি মুশকিল আছে। মানে মুশকিল আছে। হ্যাঁ। জিনিসটা করতে পারলে খুব ভালো বাট মানে মুশকিল আছে জিনিসটা করা, জিনিসটা নামানো। মানে এত বিশাল! আর ব্যাপারটা হচ্ছে যে আমি যেটা এখনো বুঝছি যে এই ফর্মুলাটা আমার যে সিএস এর সিএসআইটি যেটা, এই ফর্মুলার থেকে করছি তো ওইটা মাথায় বসে গেল। এরপরে আবার আমি আরেকটা সাবজেক্টে গেলাম, আরেকটা সাবজেক্ট করছি। ওটা ২-৩ দিন করার পর আবার যেই ফার্স্ট সাবজেক্টটা সুইচ হ্যাঁ, করছি আর মাথায় কিছু নেই, মাথায় ঢুকছে ব্ল্যাংক। না। ঠিক, ঠিক, ঠিক কথা। কিন্তু যেই মেন্স এ আমি ওই জিনিসটা করতাম না। আমি সব প্রবলেম মিলিয়ে মিশিয়ে করতাম। এই বইয়ের ৭০ টা পাতা উল্টে চলে গেলাম। এই ৪ টে কোয়েশ্চেন লাগালাম। আবার ৩০ টা পাতা এগিয়ে এলাম। আবার ৪ টে কোয়েশ্চেন লাগালাম। এরকম। সব কনসেপ্ট যাতে মাথায় থাকে। এই জিনিসটা আমি করতাম। যে মানে সব ইয়ের থেকেই হয়তো করলাম একদিনে। বিভিন্ন কনসেপ্ট থেকে ইয়ে করে আচ্ছা ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রির মধ্যে মানে ফেভারিট সাবজেক্ট কোনটা ছিল? ম্যাথ? আমার সবসময় কেমিস্ট্রি। আমি আচ্ছা কেমিস্ট্রি, ওকে। আমি আমি কেমিস্ট্রির কোন কেমিস্ট্রি পার্ট? বয় সবসময়। অর্গানিক। অর্গানিক আচ্ছা। তো ওটার জন্য হেল্প কতটা হয়েছিল? যেই মেন্স হোক বা যেই অ্যাডভান্স হোক বা ডব্লিউবিজেইতে? আমি তোমাকে একটা আইরনির কথা বলি যে আমার ফার্স্ট ফেভারিট ছিল ফার্স্ট যে কেউ যেখানেই জিজ্ঞেস করতো ফার্স্ট কি কেমিস্ট্রি, আচ্ছা। সেকেন্ড কি ম্যাথমেটিক্স, থার্ড কি ফিজিক্স। ঠিক আছে? ফিজিক্স ভয়ের সাবজেক্ট একদম। এবার আইরনিটা হচ্ছে যে আমি যেই মেন্সে তো সরি ডব্লিউবিজেই তো ম্যাথস এর ওয়েটেজ বেশি থাকে। ম্যাথস এ ডিসেন্ট পেয়েছিলাম। কত পেয়েছিলাম এখন আর মনে নেই। আমার মানে পার্সেন্টেজ ওয়াইজ যতটা আমার মনে পড়ছে আমার সবথেকে বেশি ছিল ফিজিক্সে, সবথেকে কম ছিল কেমিস্ট্রিতে এবং এই ট্রেন্ডটা ফলো হয়েছিল যেই মেন্সেও যেই অ্যাডভান্সডেও। মানে আমি এই জিনিসটা বুঝতে পারিনি পিছনের রহস্য মানে কি। এটা কারণ কি? এ নেগেটিভ মার্কিং আমি নাকি? জানি না। আচ্ছা। এটাই তো আইরনি বলছি যে মানে আমি জানি না কি জন্য আমার কেমিস্ট্রিতে সব ইয়েতে নম্বর মানে কম বলছি না বাট যেকোনো ইয়েতে সবেতে কম্পারেটিভলি কম কেমিস্ট্রি ছিল। হচ্ছে আমার লোয়েস্ট, হ্যাঁ। কেমিস্ট্রি হচ্ছে আমার লোয়েস্ট আর ফিজিক্স হচ্ছে আমার হাইয়েস্ট। আচ্ছা গট ইট। এটা বেশ ভালো ব্যাপার। সত্যি আইরনি। তো হ্যাঁ, এইটা খুব আনন্যাচারাল একটা জিনিস গট হয়েছিল ইট। আমার সাথে। না আমি হয়তো জানি মানে না এটা তোমার কি কিভাবে। মনে হয়? তোমার মাইন্ডসেট কি মনে হয় যে কেমিস্ট্রিতে কি কোয়েশ্চেন দেখলেই মানে অর্গানিক এর পার্ট দেখলেই করব এরকম টেনডেন্সি থাকতো? নাকি আ লাইক শুধু যদি অর্গানিক আমি এতই প্র্যাকটিস করেছিলাম যে অর্গানিক দেখলে আমার নেমে যেত কোশ্চেন গুলো অর্গানিক পটাপট হয়ে যেত আমার অর্গানিক। ফিজিক্যালেও মোটামুটি ফিজিক্যাল কেমিস্ট্রিও তো মানে ম্যাথমেটিক্যাল ছিল, ফিজিক্যাল কেমিস্ট্রিও ঠিকঠাকই আমি দিয়ে আসতাম। ইনঅর্গানিক একটু প্রবলেম হতো কারণ ইনঅর্গানিকটা তো পুরোই মুখস্থ করার। মুখস্থ হ্যাঁ। তো সেটাই আরকি। ইনঅর্গানিকটায় হয়তো কিছু প্রবলেম হয়েছিল। তো আমি জানি না। অ ইনঅর্গানিকও আমার খুব একটা অর্গানিকের কোন, খারাপ কোন লাগতো পার্ট না। মেইনলি ইম্পোর্টেন্ট আমাকে বলো তো জেইই বা ডব্লিউবিজেই লেভেলের জন্য? অর্গানিকের কোন, কোন মানে মোস্ট পার্ট আছে? অর্গানিকের সব পার্টই অর্গানিকের খুব ইম্পোর্টেন্ট হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ডস। মানে অ্যারোমেটিক কম্পাউন্ডস এর রিঅ্যাকশন পুরো একদম ঠোঁটস্থ রাখতে হবে। যেকোনো মানে ফেনল হোক বা এইদিকে কি ছিল বেনজালডিহাইড, আ নামগুলোও তো মনে নেই এখন। মানে এই হিসাবেই অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড এইসব সবের রিঅ্যাকশন মানে মাথায় রাখা উচিত। আর রিঅ্যাকশন এ যেটা আমি ইয়ে করতাম, আমার ওটা অ্যাডিশনাল ইয়ে ছিল বলে আমি প্রচুর মেকানিজম লিখতাম। মেকানিজম লিখে রিঅ্যাকশন জানি আমি প্রোডাক্ট কি হবে। তাও আমি মেকানিজম লিখছি ১ পাতা ধরে। আচ্ছা। এরকম। মানে ওগুলো করতাম ভালো লাগতো। এবং ওই লেখার যে প্র্যাকটিসটা ওটার জন্য তো অনেক হেল্প হয়েছে। নিশ্চয়ই হেল্প হয়েছে কোথাও না হ্যাঁ, হ্যাঁ, কোথাও। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, লেখার প্র্যাকটিসটা মানে খুবই হেল্পফুল লেখার প্র্যাকটিস। মানে মেইনলি রিকল করতে সুবিধা হয়। কোথাও যদি হুম, হুম। আটকে লিখলে কি বলতো পড়ছি। মনে হচ্ছে যে আমার মনে আছে এটা। আফটার 5 ডেজ আমার মনে নেই কিছু আর। কিন্তু লিখলে কি ওই জিনিসটা মানে আমি সেটাই লেখা জিনিস অনেকদিন বেশি মাথায় থাকে। ঠিক কথা দেবত্র গট ইট। যদিও আমি তোমাকে বলেছি যে যদি টাইম থাকে তো একটা মক জাস্ট যদি টাইম থাকে ঠিক নিশ্চয়ই। আছে নট নট অ্যাবসোলিউটলি। লাইক ফোর্সফুলি তোমার যখন টাইম হবে যদি এক্সাম পেরিয়ে যাওয়ার পর এখন আর তো ডাব্লিউবিজি দেরি জিনিসটা আছে। যেটা হয়েছে যেটা হয়েছে যে আমি WBJEE দিয়েছি ২২ সালে। ২৬ সাল পড়ে গেল। তো ৪ বছর মাঝখানে। বা এই এখান বছর থেকে WBJEE আছে কবে? তোমার ২৮ এপ্রিল। ডেট দিয়েছে? ২৮ এপ্রিল। ডা আ ২৮ এপ্রিল। দেরি হ্যাঁ, আছে তো ঠিক হ্যাঁ, আছে। অনেক দেরি। আমি ওই জন্য বলছি যে আরামসে টাইম নিয়ে তোমার যখন হবে টাইম
তুমি একটু দেখে দিও, ঠিক আছে? ওকে, ওকে। ঠিক, ঠিক ঠিক, আছে, নো প্রবলেম। ঠিক আছে দেবত্র। আজকের জন্য মোটামুটি সেশন এখানে থাকুক। ওকে, থ্যাংকস এ আজকে লট। ওই লাইভটা হলো না একটু আ নো কি ইস্যুস। জানি কি এখানে প্রবলেম। এখানে যাই রেকর্ডিং হোক। হয়ে গেলে এটাকে আমি করে দেব স্ক্রিন। সবাই ঠিক আছে। দেখে নেবে। ওকে, 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 ওকে দেবত্র। ওকে। বেস্ট অফ হ্যাঁ, লাক ফর গুড ইওর নাইট। আপকামিং ডেজ। ওকে? হ্যাঁ, ওকে। থ্যাংকস a লট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক চলো। আছে। হ্যাঁ। হ্যাঁ।